তাহলে দেখা হচ্ছে ক্লাসে, ঠিক আছে? আর কোনো অসুবিধা থাকলে 7908282486 এটা শিশির স্যারের নাম্বার, তুমি ডাইরেক্টলি কথা বলো, আর ডাইরেক্টলি ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করে, আমি তোমার সাথে ডিরেক্টলি কথা বলবো। আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কোনো কিছু লাগে না, সেখানে নোটস সব কিছু দেওয়া থাকবে। তো ভারতীয় দর্শন বলার আগে একটা কথা বলি, যদি এই নোটগুলো তোমাদের দরকার হয়, প্রত্যেকটা ক্লাসের নোটস তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেখানে চলে যাও, সেখানে লিঙ্ককে ক্লিক করো অ্যান্ড জয়েন করে যাও। সেখানে টোটাল সব পিডিএফ সব কিছু তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? ভারতীয় দর্শনের ক্ষেত্রে দুটো পার্ট, সেটা হচ্ছে একটা আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। আস্তিক মানে কি? আস্তিক মানে যারা বেদে বিশ্বাস করে। বেদ মানে কি? বেদ 4টা রয়েছে। কি কি 4টা রয়েছে? ভিডিওটা পজ করে দেখি, তোমরা কমেন্টে লেখো দেখি। বলবে স্যার এগুলো আমরা করতে পারবো না, কারণ আমরা তো পড়তে আসিনি। এটা করলে কিন্তু হবে না। ভিডিওটা পজ করো, পজ করে কমেন্টে লিখো 4টা বেদের নাম। লিখে দিচ্ছি আমি। ঋগ বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। তো হ্যাঁ, 10টা একসাথে হয়ে গেছে, ওয়েট। তো এই 4টা বেদের মধ্যে যাদের বিশ্বাস রয়েছে তারা হচ্ছে আস্তিক। গডে নয়, ঈশ্বরেও নয়, আল্লাতেও নয়, বা আরও অনেক কিছু রয়েছে, অনেক, সবার তো নাম নিতে পারবো না আমি, তো যে কোনো ধর্মের সেটা নয়। কি? বেদ। বেদের যে টিচিংস, যে শিক্ষা, সেই টিচিংসের উপর যার বিশ্বাস নেই, বিশ্বাস আছে, সরি নেই কেন, আছে, তারা হচ্ছে আস্তিক। যাদের বিশ্বাস নেই তারা হচ্ছে নাস্তিক। যারা পুজো করে না তারাও আস্তিক হতে পারে, কারণ তাদের যদি বেদের উপরে বিশ্বাস থাকে বা বেদের কনসেপ্টগুলোকে সে বুঝতে পারে বা সে মেনে চলে, তাহলে সে আস্তিক হতে পারে। যাদের বেদের উপরে কোনো বিশ্বাস নেই কিন্তু তারা পূজা অর্চনা করে ঠিকই, তারা নাস্তিক। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? তো আস্তিক নাস্তিক কনসেপ্টটা আজকে থেকে ক্লিয়ার হয়ে গেল। যদি কেউ কোনোদিনও আস্তিক বলে থাকে, বলে ভাই আমি আস্তিক না, আমি নাস্তিক, বা তুই তো পুজো করিস, তুই তো লক্ষ্মী পূজা করিস, তুই তো, তোর বাড়িতে অনেক কিছু হয়, তো দুর্গা পুজো তো তুই যাস, ভাই তান্ত্রিক আর মান্ত্রিক মতে যদি কোনো পুজো হয় সেটা আলাদা সম্প্রদায় চলে গেল, সেখানে বেদের কোনো জায়গা নেই বা বেদের কোনো অস্তিত্ব সেখানে নেই। ঠিক আছে? তো তো এটা কন্ট্রোভার্সিয়াল হতে পারে, অনেক কন্ট্রোভার্সি হতে পারে এটা নিয়ে, যে এখানে মন্ত্র আছে, বেদে তো এখানে মন্ত্র রয়েছে, এভাবে করা পুজো বিধি রয়েছে, শাস্ত্র মতে রয়েছে, অনেক কিছু থাকতে পারে। কিন্তু পার্টিকুলার যেরকম মনসা দেবী, সাপ যখন বেশি কামড়াতো, সাপের কামড়ে যখন লোক বেশি মারা যেত, তখন আবিষ্কার হয়েছে। তো ভয়ের থেকে যে সমস্ত দেবদেবীরা আবিষ্কৃত হয়েছে বা দেবদেবীরা আমরা আবিষ্কার করেছি, তো সেটা মনে হয় না যে বেদের সাথে কোনো লিঙ্ক রয়েছে। ঠিক আছে? তো পৌরাণিক মতে অনেক দেবদেবী রয়েছে, তাদের সাথে কোনো লিঙ্ক নেই। এবার সেটাকে তোমরা সেন্টিমেন্টে লাগিয়ে উল্টোপাল্টা কমেন্ট করা কোনো দরকার নেই। যারা পড়তে এসছো, আমি তো নলেজ দেওয়ার জন্য বসে আছি। তোমরা তোমাদেরকে হিন্দু থেকে মুসলিমে কনভার্ট করার জন্য বসে নেই, বা মুসলিম থেকে হিন্দুতে কনভার্ট করার জন্য আমি বসে নেই। আমি কিসের জন্য বসে আছি? নলেজ, পিওর ট্রুথ জানানোর জন্য। ঠিক আছে? বাকি যার যার আস্থা, যার যার ভক্তি, যার যার পুজো, যার যার আল্লাহ, গড, ঈশ্বর, যার যেটা যে মানে সে সেখানে যাক। এতগুলো কথা বলার কারণটাই এটা, যাতে উল্টোপাল্টা কোনো কথা কমেন্টে না আসে। আমার অনেক স্টুডেন্ট, আমার অনেক ভাই বোন খুব প্রিয়, তার অনেক মুসলিম আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, অনেক আছে। তো সেখানে আমার কাছে কোনো ভেদাভেদ নেই, তোমরাও করবে না। আর ভেদাভেদ আমাদের মধ্যে থাকেও না, ভেদাভেদ থাকে অন্য জায়গাতে, অন্য পলিটিক্যাল রিজনে হতে পারে ভেদাভেদ আছে, বাট আমাদের জায়গাতে না। যাই হোক, তো নাস্তিক আর আস্তিক এই দুটো বুঝতে পারলে, বেদে বিশ্বাস করলে আস্তিক আর বেদে বিশ্বাস না করলে নাস্তিক। তো আস্তিক দর্শন দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে ষড়দর্শন আর একটা হচ্ছে অন্যান্য সম্প্রদায়। ঠিক আছে? কোন কোন দুটো পার্ট? ষড়দর্শন আর অন্যান্য সম্প্রদায়। অন্যান্য সম্প্রদায় আবার দুটো পার্টে বিভক্ত, কোনটা কি কি? বৈয়াকরণিক অ্যান্ড
চিকিৎসা সম্প্রদায়। বৈয়াকরণিক মানে হচ্ছে, তুমি বলতে পারো বৈয়াকরণিক সম্প্রদায় মানে হচ্ছে যে ব্যাকরণ, ভাষাগত যে সুইটনেস, সেটা ব্যাকরণ বৃদ্ধি করে, যেরকম গ্রামাটিক্যাল সুইটনেস চলে আসে যে কোনো ভাষাতে। যেরকম আমি যদি বলি শিশির স্যার যোগাযোগ ভর্তি হও, কেমন লাগবে শুনতে? কোনো গ্রামার নেই, কিচ্ছু নেই, কিন্তু তুমি বুঝতে পারছো না আমি তোমাকে বলছি বা শিশির স্যারের সাথে যোগাযোগ করো, যুক্ত হও বা ভর্তি হও, এই কথাটা বলছি, বুঝতে পারে বাট শুনতে ভালো লাগবে। যদি আমি এভাবে বলি অনলাইন অথবা অফলাইন যে কোনোভাবে আমার সাথে যুক্ত হতে হলে 7908282486 নাম্বারে কল করে ভর্তি হয়ে যাও। আমি তোমাকে খুব সুন্দরভাবে গাইড করবো যাতে তোমার নাম্বার পেতে অথবা কনসেপ্টটা বুঝতে কোনো অসুবিধে না হয়। সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারটা কিন্তু অবশ্যই করে রাখবে। আর কি কি বুঝতে পারছো বা পারছো না সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে, যে কতটা ভালো মতো তোমরা বুঝতে পারছো, কতটা ভালো কোয়ালিটি তোমরা পাচ্ছ, সেটা ফিডব্যাকটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর সাথে সাথে তোমরা shishirphilosophyclass.com এ কিন্তু ভিজিট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর ফ্রি পিডিএফ নোটস পাওয়ার জন্য বা অন্যান্য ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, নিচে লিঙ্ক, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো শুনতে কতটা ভালো লাগলো, আমরা গুছিয়ে কথাটা বললাম, সিকোয়েন্স ওয়াইজ গ্রামাটিক্যাল সুইটনেস দিলে কথার সৌন্দর্য বৃদ্ধি হয়। সেটা বৈয়াকরণিক সম্প্রদায় ব্যাকরণ নিয়ে আলোচনা করে, কীভাবে শাস্ত্রের গ্রামাটিক্যাল সুইটনেস বৃদ্ধি পাবে সেটা নিয়ে আলোচনা করে এই সম্প্রদায়, এটাই। আর তোমাদের সিলেবাসে এই সম্প্রদায়ের সম্পর্কে বেশি কিছু বলা নেই। চিকিৎসা সম্প্রদায় কি? চিকিৎসাবিদ্যা। অথর্ববেদের মধ্যে আয়ুর্বেদ বলে একটা টপিক রয়েছে, ওই আয়ুর্বেদার থেকে, যেটা আমরা আয়ুষ হসপিটাল তৈরি হয়েছে অনেক জায়গায় তোমরা জানো, আয়ুর্বেদা থেকে কিছু টিচিংস নিয়ে যখন আমরা নিজের শরীরকে আরোগ্য কামনা করাবো, রোগগ্রস্ত শরীরকে সুস্থ শরীরের দিকে নিয়ে যাব, সেটাকে আমরা বলছি চিকিৎসা সম্প্রদায়। যারা এইভাবে করে তাদেরকে আমরা বলি বৈদ্য। এখন যেমন ডাক্তার বলে, আগেকার দিনে লোকে বলতো বৈদ্য, বৈদ্যকে ডেকে আনতো সাপের কামড় থেকে, জ্বর, পেটের অসুখ। আর সব থেকে বড় কথা হচ্ছে সুশ্রুত মুনির নাম তোমরা শুনেছ। সুশ্রুত মুনি ফাদার অফ দ্য সার্জন। কেন? তিনি এখনকার দিনে সবথেকে কঠিন সার্জারি হচ্ছে ব্রেন সার্জারি, সেই সার্জারিটা তিনি তখনকার দিনে 250 বিসির অ্যারাউন্ডে তিনি করেছেন আয়ুর্বেদাকে ইউজ করে। তো আয়ুর্বেদা খুবই কি বলবো, খুবই পাওয়ারফুল জিনিস। সুশ্রুত সংহিতা বলে একটা শাস্ত্র রয়েছে আমাদের, সেখান থেকে তুমি চিকিৎসা বিজ্ঞানের যে ভান্ডার সেটা তুমি পাবে। ক্লিয়ার? বলতে পারো এখান থেকেই সায়েন্স এখান থেকে নিয়ে গেছে, ইন্ডিয়ার থেকে, ভারতীয় সম্প্রদায়ের থেকে সায়েন্স নিয়ে যাওয়া হয়েছে, ওয়েস্টার্ন কালচার সায়েন্সটাকে প্যাকেজিং করে, লেবেলিং করে আর নিজের নামে পেটেন্ট করে আমাদেরকে বিক্রি করেছে। আর আমরা সেটাই নাচানাচি করি, কারণ আমরা অলওয়েজ কোনো ড্রেস কেনা বড় বলি কেমন লাগছে বলতো, আরে ভাই তুই ড্রেস কিনেছিস, তুই পরছিস, তুই জানিস তোকে সুন্দর লাগছে, তো জিজ্ঞাসা করার কি আছে। অলওয়েজ আমরা ভ্যালিডেশন চাই অন্যের কাছ থেকে। তো আমরা গরিব জাতি হিসেবে, গরিবই বলবো নিজেকে নিজে জাতিকে, কারণ এখনও আমরা ভ্যালিডেশন চাই। ওয়েস্টার্ন কালচার, বিবিসি, অস্কার, এই সমস্ত ভ্যালিডেশন আমাদের দরকার, তাই না? তো যাই হোক, সেটার দিকে আমি যাচ্ছি না, কন্ট্রোভার্সিতে এগিয়ে লাভ নেই, উল্টোপাল্টা কথা বলো পরে আবার ভাই, কেন সত্য কারো সহ্য হয় না, আমি দেখেছি। যাই হোক, তো স্বরদর্শনের মধ্যে আছে হচ্ছে বেদানুগত দর্শন বা বেদানুগত সম্প্রদায়, আর তার সাথে আছে হচ্ছে বেদ স্বতন্ত্র সম্প্রদায়। বেদানুগত সম্প্রদায় মানে কি? যারা বেদের অনুগত, যারা বেদকে ফলো করে অ্যান্ড বেদেরই একটা কোনো টপিক নিয়ে তারা নিজের সম্প্রদায়ের নাম খুলে ফেলেছে। যেরকম আমি যদি একটা উপন্যাস লিখি বা আমি একটা টিচিং দেই যে কীভাবে সকালে উঠতে হয়, কীভাবে রাত্রে ঘুমোতে হয়, কেউ সকালে উঠতে হয় কীভাবে আমার ওই টিচিংসটা নিয়ে নিজের একটা গ্রুপ খুলে দিল, কে রাত্রে ঘুমোতে হয় কীভাবে আমার ওই টিচিংসটা নিয়ে একটা গ্রুপ কেউ খুলে দিল। তো সেই জিনিসটাকে আমরা বলছি বেদানুগত সম্প্রদায়। বেদ স্বতন্ত্র সম্প্রদায় মানে কি? যারা নিজস্ব ইন্সপিরেশন বেদ, বাট বেদকে নিয়ে বসিয়ে দেওয়া হয়নি, নিজস্ব একটা সুন্দর পথ তৈরি করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো বেদানুগত কি আর বেদ স্বতন্ত্র কি? তো বেদ স্বতন্ত্র সম্প্রদায় চারটি। তো প্রথমটা হচ্ছে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন মহর্ষি কপিল কৃত সাংখ্য সূত্র থেকে এই দর্শনটা এসছে। এই দর্শনের মধ্যে দুটো জিনিসকে স্বীকার করা হয়েছে, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে প্রকৃতি। তো পুরুষ কি আর প্রকৃতি কি? দেখো, পুরুষ মানে হচ্ছে মেল না, সিগমা মেল না, অ্যানিমেল,
বা ওই যে কপিল, কপিল না, কি নাম সিনেমাটার, শাহিদ কাপুর ছিল, ভুলে গেলাম নামটা। তো ওই সিগমা মেল না, যে মেয়েদেরকে গিয়ে বুম করে ঘুষি একটা, হ্যাঁ, লোককে গিয়ে সিগারেট টেনে ওয়া ফু ফু ফু, সিগমা মেল না। বা পুরুষ মানে হচ্ছে চেতনা নিজের মধ্যে। যেরকম তোমাকে একটা উদাহরণ দেই, ধরো তোমাকে 4-5 জন মিলে খুব গালাগালি করছে, তুমি অ্যাওয়্যার যে তোমাকে তোমাকে উদ্দেশ্য করে কিছু বলছে, তুমি শুনতে পাচ্ছ তোমার কান দিয়ে, এটাতে তুমি অ্যাওয়্যার, তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ দিয়ে, এটাতে তুমি অ্যাওয়্যার, তুমি স্মেল করতে পারছো, সেটাতে সবসময় অ্যাওয়্যার আমরা থাকি না। যখন স্মেলের তীব্রতা বাড়ে তখন বুঝি যে আমরা স্মেল করতে পারছি, কিন্তু তার আগে আমরা বুঝি না। মানে সাটল স্মেল আমাদের নাকে একটু কমই ঢোকে, অনেকে থাকে আবার নাকে বেশি ঢোকে, যে অনেকে গন্ধ তাড়াতাড়ি পায়। আচ্ছা, তো স্মেল করতে পারছো, সেটা অ্যাওয়ারনেস, আমরা থাকি না, সেটা আলাদা কেস। আমার বডি দাঁড়িয়ে আছে সেখানে সামনে, সব কিছু অ্যাওয়ারনেস আমাদের থাকে। এই অ্যাওয়ারনেসটা হচ্ছে পুরুষ। এবার গালি দেওয়ার, এবার ধরো তোমায় গালি দিচ্ছে, তুমি কিছু বলছো না, অ্যাওয়্যার আছো, বেঁচে আছো, দেখছো শুনছো, বাট কিছু বলছো না। ধুর স্যার, এটা হয় নাকি, আমাকে কেউ গালি দেবে আমি কিছু বলবো না? ইয়েস, হতেই পারে। তোমাকে কেউ গালি দিচ্ছে কিন্তু তুমি কিছু বলছো না, হতেই পারে। কীভাবে হতে পারে? যদি কেউ চাইনিজ ভাষায় তোমাকে গালি দেয়, তাহলে তুমি তো প্রথমে তো বুঝবেই না, না বুঝলে তুমি তাকে কি উত্তর দেবে? আর রাগ কেন উঠবে? উঠবে না, না? হেসে হেসে কাউকে গালি দিলেও রাগ ওঠে না। মিষ্টি কথায় জুতোর বাড়ি, বাঙালিদের মধ্যে প্রবাদ একটা আছে, তাই না? তো সেক্ষেত্রে তুমি বুঝবে না, হবে না। এইবার যখন তুমি বুঝে যাবে, তারপর তোমার মধ্যে ফিলিংস হবে, ট্রিগার হবে। সেই ফিলিংসটা হচ্ছে, সেই অনুভবটা হচ্ছে প্রকৃতি। পুরুষ মানে অ্যাওয়ারনেস, প্রকৃতি মানে ফিলিংস। প্রকৃতির মধ্যে তিনটা, একটা শত, ইম্পর্টেন্ট, রজ, তম। শত, রজ, তম। দেখো, শত, রজ, তম মানে হচ্ছে সাত্বিক, রাজসিক আর তামসিক, যেটাকে আমরা বলি। আমরা যখন তমসাচ্ছন্ন হই, তমস গুণ মানে হচ্ছে ড্রিঙ্ক করা, মদ খাওয়া, সিগারেট খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, বেশি ঘুম, সারাদিন ঘুম। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, সেমিস্টার 1-এর কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। সেখানে রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস থাকবে, হাই কোয়ালিটির নোটস, পিডিএফ থাকবে, মক টেস্ট, এক্সাম, সব কিছু হবে। লাইভ ডাউট সেশন আমি তোমাদের নেব, ঠিক আছে? তো কিসে নেব? জুম কল আছে, অনেক কিছু রয়েছে, অনেক সফটওয়্যার রয়েছে, সেখানে নেব। তো তার জন্য তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। স্ক্রিনের নিচে দেখো নাম্বার একটা আছে, নাম্বারে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো যে স্যার 7908282486 নাম্বারে কল করো, জিজ্ঞেস করো যে কোনো অফার কি চলছে। যদি অফার চলে তাহলে 15 to 20% ডিসকাউন্ট তুমি নিতে পারো। যদি তোমাদের কারোর বার্থডে থাকে, অথেন্টিক ডেটা মানে তোমার ভোটার কার্ড অথবা আধার কার্ড দেখিয়ে তোমরা কিন্তু 50 to 20% ডিসকাউন্ট সবসময় নিতে পারো, কোনো সমস্যা নেই। সারা বছর যবেই এই নতুন অ্যাডমিশন নিতে আসো, যদি তোমার সেদিন বার্থডে থাকে, বার্থডে গিফট হিসাবে আমি তোমাদেরকে 15 to 20% ডিসকাউন্ট আমি অটোমেটিক্যালি দেবো। খালি কিন্তু অথেন্টিক যে ডেটা তোমাকে দিতে হবে। আমার ঘুম লাগে, সারাদিন ঝিমানি ঝিমানি লাগে, সেটা হচ্ছে তমগুণ। রজগুণ মানে কি? রজগুণ মানে হচ্ছে রাজা। আই অ্যাম দ্য কিং, জিম ও শাহ শাহেনশাহ, আইএস পাস করেছি, আই অ্যাম দ্য কিং। তারপরে গিয়ে কোনো না কোনো নেতা মন্ত্রীর কিছু একটা, আমি আর কন্ট্রোভার্সিতে যাব না। তো রাজসিক গুণ মানে হচ্ছে কিছু অ্যাকুয়ার করা, নিজেকে রাজা ভাবা, অহংকার। অহংকারটা এখানে তো ওইখানে অনেকের আছে এতটুক, কি আছে জানি না, পয়সাও হতে পারে, যেটা বলে সেটাও হতে পারে। এবার যেটাই ভাবো, অল্পটুক, মানে অল্পটুক মদ খেয়ে তার নেশা চড়ে এত 1 বোতলের। থাকে অনেকে, তারা হচ্ছে অ্যাটেনশন সিকিং, অলওয়েজ অ্যাটেনশন সিক করে। আমাকে এটা বলো, হ্যাঁ আমি এটা করেছি, এটা করেছি। ভাই, নিজের প্রশংসা করবে, অ্যাটেনশন সিক করবে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রাজসিক গুণ, নার্সিসিস্ট পার্সোনালিটি। নার্সিসিজম যদি বেশি বেড়ে যায়, রাজসিক গুণটা যার মধ্যে বেশি বাড়বে, তার নার্সিসিস্ট পার্সোনালিটি আসবে। আর নার্সিসিস্ট পার্সোনালিটি নিয়ে আমি একটা ভিডিও বানাবই, আমার ভেতর থেকে আসছে, ঠিক আছে? তো যাই হোক, তো রাজসিক গুণ মানে সব কিছু অ্যাকোয়ার করা। ফ্লিপকার্ট খোলা, মোবাইলটা আমার লাগবে, অ্যাপেল লাগবে, লাইট আমার লাগবে, ক্যামেরা আমার লাগবে, কম্পিউটার আমার লাগবে, সব কিছু আমার লাগবে, অ্যাকোয়ার করা, সব আমার, সব সব, এই পুরো পৃথিবী আমার, হ্যাঁ, ওই জায়গাটাও আমার, এই জায়গাটাও আমার, সব আমার। তো এটা হচ্ছে রাজসিক গুণ। সাত্বিক গুণ মানে থাক, আমি যা আছি শান্তিতে, যা আছে শান্তিতে। শান্তিপ্রিয় মানুষ হয় এরা, যাদের সাত্বিক গুণটা বেশি থাকে। গুণ তিনটাই রয়েছে সবার মধ্যে, টেরিস্টের মধ্যে 3টা গুণই থাকবে।
কিন্তু টেররিস্টের মধ্যে কোন গুণটা বেশি সেটাকে দেখতে হবে। সাত্বিক গুণ মানে নিরামিষ খাবা, শান্তি মতো থাকবা, বেশি উচ্ছৃঙ্খলতা ভালো লাগে না, ধীর স্থির গম্ভীর যারা মানুষ বেশি, তাদের মধ্যে সাত্বিক গুণটা বেশি থাকে। ঠিক আছে, ধর্মপ্রিয়, পুজো অর্চনা করে, মসজিদে যায়, মন্দিরে যায়, চার্চে যায়, তারা খুব সাত্বিক গুণ একটু হতে পারে। না রিলস বানানোর জন্য না, যায় পুজো দেওয়ার জন্য, যায় নিজের মনের শান্তি মনস্কামনা করার জন্য যায়। মেলে ধার্মিক হয়, শান্তিপ্রিয় হয়। রজ সব কিছু লাগবে। তম সিগারেট খাবো, মদ খাবো, সব কিছু খাবো, আমি উল্টোপাল্টা জিনিস খাবো, নেগেটিভ জিনিসটাকে বেশি, নেগেটিভ অ্যাট্রাক্টস। আর তমগুণ সবার মধ্যে আছে বলেই নেগেটিভ জিনিসটা অ্যাট্রাক্ট করে। খারাপ নিউজ সবাইকে অ্যাট্রাক্ট করে, ঘুম থেকে উঠিয়ে দেবে। ঘুম থেকে জেগে কেউ বলে, কিরে ওঠ, তোর বিছানা আমাদের সাপ। হ্যাঁ, এমনও মানুষ রয়েছে ভাই, ডাকতে ডাকতে 5 মিনিট একটু ঘুমিয়ে নিয়ে এরকম করতে থাকে। কিছু না, ডেকে বলে, এই ওঠ, তোর বিছানা আমাদের সাপ। 5 মিনিটে উঠে মারবে দৌড়। যদি সাপে তো সবাই ভয় পায়, ধরে তারাও ভয় পায়। তার মানে কি? তার মানে হচ্ছে নেগেটিভ অ্যাট্রাক্টস, নেগেটিভ এনার্জি, নেগেটিভ পার্সোনালিটি অ্যাট্রাক্ট। ঠিক আছে, তো তম হচ্ছে নেগেটিভ। আর তমগুণ লাগবে, নাহলে ঘুমিয়ে আসবে না। ঘুম তো তমগুণ, ঘুমিয়ে আসবে না। ঘুম না আসলে সমস্যা, যা পড়বে সব ভুলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সাংখ্য দর্শনের মেন কথা। তিনটে কার কোনটা গুণ আছে, যেরকম তিনটে গুণ দিয়ে পার্সোনালিটি বোঝা যায়। তো পুরুষ আর প্রকৃতি, পুরুষ মানে কি অ্যাওয়ারনেস। আর এই তিনটে গুণের জন্য যে আমাদের মধ্যে সবসময় ভাব ওঠে, অনেক বেশি রাগী, বেশি খিটখিটা, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় বডিতে, তমগুণটা বেশি। সাত্বিক গুণ মানে সব কিছু ব্যালেন্সড। ঠিক আছে, তো সাত্বিক গুণ ব্যালেন্সড, রাজসিক গুণকে তমসিক গুণকে ব্যালেন্স করে রাখবে। বেশি হলে পরে রাজসিক গুণ বেশি হলে সাত্বিক গুণকে দাবিয়ে দেবে, আর তমগুণকে নিয়ে চলে আসবে। ওই জন্য রাজারা বেশি ভোগী হয়, রাজারা বেশি আঙ্গুর খায়, বাইজির নাচ দেখে, হ্যাঁ, সো কল্ড। বেশি যাদের প্রচুর পয়সা, প্রচুর বড় বড় পলিটিশিয়ানস হতে পারে, তাদের খুব গার্লফ্রেন্ড থাকতে পারে, তাদের খুব উল্টোপাল্টা জায়গা যেতে ইচ্ছে করতে পারে, তারা খুব ভোগী হয়, ভোগ করবে। আর ভোগ মানে ভোগ করার বিষয়টাই আসে, তমস গুণও থাকে, রাজসিক গুণ। ভোগ তো করিনি, মানে অ্যাকোয়ার করবো, করে সেটাকে ভোগ করবো, ভোগ করা হচ্ছে তামসিক গুণ। রাজসিক গুণ অল্প দরকার, নিয়ে আসো ভাই, সব কিছু দরকার, একটা বিজনেস করা দরকার, একটা ইচ্ছা তো দরকার, সেটাই তো। বেশি নিয়ে আলোচনা করবো না এটা নিয়ে, কারণ বাকিগুলো করতে হবে। যোগ দর্শন, যোগ দর্শন মানে হচ্ছে মহর্ষি পতঞ্জলির যে যোগ, দেখেছো যোগা দেখেছো, মানে পতঞ্জলি বললে রামদেব বাবার মুখটা কানে আসে না, মানে কানে বলি কেন, মনে আসে না, রামদেব বাবা। তো রামদেব বাবা তো পতঞ্জলি আবিষ্কার করেননি, মহর্ষি পতঞ্জলি, পতঞ্জলির যোগসূত্র থেকে, পতঞ্জলি যোগসূত্র থেকে যে ইয়োগার যে কনসেপ্টটা সেটা এসছে। ইয়োগা করলে কি হয়, বডি ঠিক থাকে। তো যোগ দর্শন দেখো, আমাদের দর্শন, আমাদের ভারতীয় সম্প্রদায়, রিলিজিয়ান আলাদা, রিলিজিয়ান নাই, আমাদের ভারতের রিলিজিয়ান ছিল না। যখন মুসলিমরা বা যখন তুর্কি থেকে জায়গা থেকে এসে, অনেক জায়গা থেকে এসে যখন আমাদেরকে আক্রমণ করা হয় ভারতবর্ষে, তখন অনেক রকম ধর্ম হয়তো আসতে পারে, কিন্তু তার আগে আমরা ভারতীয় ছিলাম, আমাদের কোনো ধর্ম নেই। আর যখন আমরা বলবো আমাদের ভারতীয় হওয়াটাই আমাদের ধর্ম, ভারতীয় সংস্কৃতিকে আপনানোই আমাদের ধর্ম, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই থাকবে না। কিন্তু এটা আমরা করবো না, আর এটা প্রমোটও করতে চাই না, কারণ এটা করলে তো ভাই সব কিছুই শেষ। হয়তো কেউ জিততে পারবে না, কেউ পলিটিক্সে থাকতে পারবে না, অনেক কিছুই হতে পারে, অনেক কিছু প্রবলেম। এবার কথাটা হচ্ছে যোগ দর্শন করলে কি হয়, যোগ দর্শন যোগা করলে কি হয়, বডি ঠিক থাকে। অনেকে স্যার আপনি করেন না, আমি করি না যোগা, কিন্তু আমি শুরু করবো হয়তো যোগা, কিন্তু মেডিটেশনটা আমি করি। তো যোগার মধ্যেই মেডিটেশন পড়ে, মেডিটেশন করে নিজের মাইন্ডের পাওয়ারটাকে বাড়ানো যায়, ইনটিউশনটাকে বাড়ানো যায়। ইনটিউশন মানে লোককে দেখে বলে দেওয়া, ভাই ও কি চায়, কি প্রকৃতির লোক, সেটাকে বলে দেওয়া। তো যোগ দর্শনে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গিক মার্গ হলো যম, নিয়ম, আসন, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, প্রাণায়াম। অনেকগুলো নাম তোমরা শুনেছো, বাট সবগুলো নিয়ে আলোচনা করবো না। যেদিন আমি নিজেই যোগা করবো, 3-4 মাস হয়ে যাবে যোগা করার পর, যে এফেক্টটা পাবো, সেই এফেক্টটা নিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই। তার আগে আমি করবো না, যেটা করি আমি সেটাই বলি। ন্যায় দর্শনকে বলা হয় প্রমাণ দর্শন, আর সব থেকে সমৃদ্ধ দর্শন এটাই। এটা পড়লে মনে হবে না একটা খুব ম্যাচিওর দর্শন, এটা
ঠিক আছে, ম্যাচিওর সম্প্রদায়। এই জন্য ন্যায় দর্শনকে বলা হয় যে দর্শনের প্রদীপ। মহর্ষি গৌতম এই ন্যায় দর্শনটাকে, ন্যায় দর্শনের প্রণেতা বলতে পারো মহর্ষি গৌতম ন্যায় দর্শনকে সৃষ্টি করেছেন। এবার সেখানে ন্যায় দর্শনকে বলে প্রমাণ শাস্ত্র, সব কিছু প্রমাণ লাগবে। আমি প্রত্যেকটা কথা বলি, সেই কথার প্রতি একটা প্রমাণ লাগবে, কোনো জ্ঞান যে আহরণ করছি, যে জ্ঞান ভেতর থেকে যে জ্ঞানটা, জ্ঞানের সমুদ্র আমি বের করে নিয়ে আসি, তার ক্ষেত্রে প্রমাণ লাগবে। প্রমাণ মানে কোন পেপারে কবে ছেপেছে, কোন ব্রিটিশার্স, কোন বিবিসি চ্যানেলে, কোন বিবিসিতে কোন আর্টিকেল দিয়ে, সেটাকে প্রমাণ আমি হিসেবে ধরি না। প্রমাণ মানে অন্য কিছু। আর কিছু ইংরেজের বাচ্চা আছে আমি জানি, তাদের প্রমাণ মানে ওগুলোই হয়, তো দ্যাট ইজ নট প্রমাণ। প্রমাণ হলো কি? প্রমাণ হলো কোনো কিছুর প্রতি কোনো জ্ঞান যখন আমরা নেব, সেই জ্ঞানের সত্যতাটা কি, ট্রুথ কি। আমরা প্রমাণকে ট্রুথ হিসেবে ধরেছি, জ্ঞান, নলেজকে। আমরা চোখ বন্ধ করে, আমাদের পূর্বপুরুষরা চোখ বন্ধ করে আবিষ্কার করেছিল 9টা গ্রহ রয়েছে। চোখ বন্ধ করে তারা, কসমোলজি মানে শুনেছো? হ্যাঁ, তোমার শুনবেই হয়তো, কারণ ব্রিটিশার্সের পুত্র। জ্যোতির্বিদ্যা, এই কসমোলজিতে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিদ্যা, কসমিক মহাজাগতিক যে বিদ্যা, সেটা কীভাবে হয়েছে? এই যে স্টার, কনস্টেলেশনস, এগুলোকে স্টাডি করে আমরা কিন্তু এই জ্যোতির্বিদ্যা, বা তুমি বলতে পারো কসমোলজি বলতে পারো, সেগুলো কিন্তু হয়েছে, সেগুলো কিন্তু আমরা স্টাডি করেছি। ক্লিয়ার? সেটা স্টাডি করে জন্মের তারিখ, কোন তারিখে কে কবে জন্ম নিয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে একাদশী কি, অমাবস্যা কি, জোয়ার ভাটা কবে আসবে, গ্রহণ কবে হবে, সব কিছু ক্যালকুলেশন রয়েছে। ভাই ক্যালকুলেটেড ওরিয়েন্টেড আমরা ছিলাম, আছি আর থাকবো। ঠিক আছে? তো আমরা সায়েন্টিফিক, নলেজ ইজ সায়েন্টিফিক, ওগুলো সায়েন্স। টেকনোলজি আলাদা, সায়েন্স আলাদা। সায়েন্সে আমরা তারক্কি করেছি, টেকনোলজিতে ওয়েস্টার্ন কালচার তারক্কি করেছে। ক্লিয়ার? সায়েন্স আর টেকনোলজি আলাদা জিনিস। টেকনোলজি ইজ হাউ টু ইজ ইয়োর লাইফ, তোমার জীবনকে কীভাবে তুমি ইজ করো, সুযোগ সুবিধা দিয়ে ভরিয়ে তোলো, সেটা হচ্ছে টেকনোলজি। সায়েন্স ইজ আলাদা, সায়েন্সের ব্যাপারটাই আলাদা। সায়েন্স হচ্ছে খোঁজ, টু ফাইন্ড সামথিং হুইচ ইজ নট ইয়েট, এখনও যেটা আমরা খুঁজে পাইনি, ইয়েট ফাউন্ড, যে সেটাকে তুমি খুঁজে বের করো, খুঁজে বের করে সেটাকে নিয়ে স্টাডি করো, আর সেটার থেকে আরও কিছু বের করো। সেটাই শেষ না, জ্ঞানের কোনো, দেখো, যে জানে যে আমি কিছু জানি না, সে তো বেঁচে গেল। যে জানে যে আমি জানি, বাবা ও শেষ, ওর জীবন বরবাদ। ওই যে নার্সিসিস্ট রোগ হবে, রাজসিক গুণ বাড়বে, ভোগ বাড়বে, বাস গল্প শেষ। তো ন্যায় দর্শন, সমৃদ্ধ দর্শন, প্রমাণ মানে প্রমাতা, প্রমেয়, প্রমাণ, হ্যাঁ, প্রমা, এগুলো কি, এগুলো নিয়ে আলোচনা, এটা নিয়েও আলোচনা হবে, কারণ প্রমাণের তো 6টা আছে, তুমি দেখেছো, তোমাদের সিলেবাসই রয়েছে, সব কিছু নিয়ে আলোচনা। বৈশেষিক দর্শন, মহর্ষি কনাদ, মহর্ষি, এটাকে তো করতেই হবে, মানে লিখে দিচ্ছি নামটা, কারণ কণা নাম শুনছো? কণা, বালুর কণা, ছোট্ট মহর্ষি জৈমিনীর যে, সরি, বৈশেষিক দর্শন হচ্ছে মহর্ষি কণাদের যে ছোট থিওরি, স্ট্রিং থিওরি। ছোট মানে একটা ছোট কণা, সেই কণাটাকে আমরা বলতেছি পরমাণু, অ্যাটম, যে বিশেষ একটা থিওরিতে বিশ্বাস করে, পরমাণুবাদ। পরমাণুবাদ সেটা কি? সেটা হচ্ছে বৈশেষিক দর্শনে পরমাণুবাদ নিয়ে যে আলোচনাটা হয়, অ্যাটম। অনেকে হয়তো ভাবছো যে অ্যাটম তো ওয়েস্টার্ন কালচার আবিষ্কার করেছেন, ওনারা আমাদেরকে দিয়েছেন। না, মহর্ষি কণাদ কি বসে কি করছিলেন আমরা পড়ি না, তাই জানি না। ফিলসফি একটা সাবজেক্ট যেটা আমাদের শাস্ত্র, আমাদের কালচারের সাথে, কালচারের রুটকে একদম দেখিয়ে দেয় না, বা দেখ এটা ছিল। তো বৈশেষিক দর্শনের ক্ষেত্রে এটাই পরমাণুবাদ বলা হয়েছে, যে অনেকগুলো কণা দিয়ে, অনেকগুলো পরমাণু দিয়ে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, আর সেই কণাকে ইন্টারসেপ্ট করে, কণাকে রেগুলেট করে ঈশ্বর। সেই ঈশ্বরই বিশ্বব্রহ্মাণ্ড বানিয়ে রেখেছেন, ব্যাস এতটুকুই, এটাই তার মান্যতা। ক্লিয়ার? এবার ঈশ্বরকে, ঈশ্বর মানে ঈশ্বর ভালো না খারাপ, আরে বাবা ঈশ্বর ভালো, পুরুষ আর প্রকৃতির পরে গিয়ে ঈশ্বর হয়। পুরুষ মানে অ্যাওয়ারনেস, ঈশ্বর অ্যাওয়ারনেস না, অ্যাওয়ারনেস তো ঈশ্বরের মধ্যে, প্রকৃতি অ্যাওয়ারনেসের মধ্যে। তো প্রকৃতি পুরুষ, তার ব্যাকএন্ডে যে চলে সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের কনসেপ্টটাকে বোঝো। ঈশ্বরকে ওইভাবে দেখলে হবে না যে ভাই ঈশ্বর স্কুল, ওই কী বলে ওটাকে, স্কুল ব্যাগ নিয়ে
যাচ্ছে, ফট করে হঠাৎ করে রূপ নিয়ে নিল, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি এই ওগুলা ঈশ্বর না, ওগুলা কনসেপ্ট না। তো আমি তো বললামই বেদকে স্টাডি করতে হবে, তো ঈশ্বর ওটা না। ঠিক আছে, তো ঈশ্বর নিয়েও অনেকদিন পরে কথা হবে। তো মহর্ষি কনাদ করেছেন, ঠিক আছে। এইবার বেদানুগত সম্প্রদায়, একটু আগে বলেছি যে বেদে অনুগত, মীমাংসা মানে কর্ম মীমাংসা, আরেকটা পার্ট রয়েছে বেদান্ত মানে জ্ঞান মীমাংসা, বেদের অন্ত। বেদকে স্টাডি করার পর যে এসেন্স, দ্য এন্ড অফ বেদাস, এটাকে আমরা লিখি দ্য এন্ড অফ বেদাস। মীমাংসা, কর্ম মীমাংসাতে ভাট্ট মীমাংসা, প্রভাকর মীমাংসা আর মুরারি মীমাংসা রয়েছে। মীমাংসা মানে কি, কোনো প্রবলেমের সলিউশন, জীবনের প্রবলেমটাকে সলভ করি সারাদিন বসে বসে আমরা, আগেও গিয়ে তাই করব, জীবনের প্রবলেমটাকে সলভ করা। মীমাংসা মানে প্রবলেম সলভিং। তো প্রবলেম, আমি যদি এখন প্রবলেম সলভ করে একটা বই লিখি, কি বলবো সেটাকে, শিশির মীমাংসা, শিশিরের মীমাংসা হয়েছে, সলিউশন করা, মিউচুয়ালি সলিউশন করা, ক্লিয়ার। ভাট্ট মীমাংসা রয়েছে, প্রভাকর আর হচ্ছে মুরারি মীমাংসা। কর্ম মীমাংসা তিনটি পার্টে বিভক্ত। বেদান্ত জ্ঞান, বেদান্তকে বলা হয় জ্ঞান মীমাংসা। বেদান্তের কোনো পার্ট, কোনো শাখা বেরোয়নি, বেদান্ত ইজ নিজেই একটা শাখা। আর দ্য এন্ড অফ বেদাস, বেদার যে বেদ যদি না পড়তে চাও, বেদান্তকে অবশ্যই স্টাডি করতে পারো, খুবই প্রোফাউন্ড নলেজ, একটা বলতে পারো আলাদা টাইপের নলেজ, ঠিক আছে। তো কোনদিন বেদান্ত নিয়ে আলোচনা করা হবে। এবার নাস্তিক দর্শন দুটো পার্ট, একটা হচ্ছে চরমপন্থী, চারবাক, খুব ভালো চারবাক নাস্তিক, আর নাস্তিকের দুটো পার্ট, চরমপন্থী চারবাক আর নরমপন্থী বৌদ্ধ আর জৈন। বৌদ্ধকে তো দেখেছো, পাহাড়ে গেলেই বুদ্ধিস্ট টেম্পল দেখতেই পারবে, জৈন হয়তো দেখেছো, আমি জানি না ঠিক, কিন্তু চারবাক দেখোনি, চারবাক এখানে নেইও। এবার যদি তোমাকে আমি বলি সকাল সকাল 12টায় ঘুম থেকে ওঠা ভালো, উঠে প্রথমেই মোবাইলটাকে দেখবে যে মোবাইলে কেউ মেসেজ করেছে কিনা, কোনো নোটিফিকেশান এসছে কিনা। রাত্রিবেলায় মোবাইল যত তুমি ইউজ করবে তত তোমার কনসেন্ট্রেশন বাড়বে। শুনতে কত ভালো লাগছে না, বলবে এখনই এই ভিডিওটি নিয়ে আমি বাবা মাকে দেখাবো, যে স্যার বলে দিচ্ছে ভাই ইউজ করো। তো কথাটা হচ্ছে এই জন্য চারবাক কি বলে, চারবাক মানে হচ্ছে চার বাক, চারু বাক, চারু মানে হচ্ছে মিষ্টি, মধুর, ঠিক আছে। তো আর বাক মানে হচ্ছে বাক্য, মানে কথা, বাক মানে হচ্ছে কথা। এবার মিষ্টি কথা, যেটা শুনতে তোমাকে মনে হচ্ছে মিষ্টি, যে মোবাইল ইউজ করো, এই জন্য এটাকে বলা হয় চারবাক, মিষ্টি কথা। কেন বলে, কারণ বেদ উপনিষদ এ সমস্তকে স্টাডি করে ব্রাহ্মণরা একটা করাপ্টেড হয়ে গেছিল, ব্রাহ্মণরা করাপশনে লিপ্ত। কি লিপ্ত, উল্টো পাল্টা নিয়ম, ফালতু জঘন্য নিয়ম, মানুষের মধ্যে কুসংস্কার ভরে দিয়েছে এই ব্রাহ্মণরা। তো এই ব্রাহ্মণরা কি করলো, মানুষকে অতিষ্ঠ করে তুললো। যে দিনে 2 টাকা ইনকাম করে তাকে বলে ভাই 1.5 টাকা দিয়ে পূজা কর, আরে ভাই ও দিনে 2 টাকা ইনকাম কুচবি, ওই জন্য ব্রাহ্মণদের আজকে এই পরিস্থিতি। তো এই ব্রাহ্মণরা এত এক্সপ্লয়েট করলো, সতীদাহ প্রথার থেকে শুরু সব কিছু এত এক্সপ্লয়েট করেছে না মানুষকে। তো তারা কি করলো, তারা একটা শান্তির পথ খোঁজার চেষ্টা করলো। তো বৌদ্ধ জৈন তো রয়েছে, যারা নাস্তিক, যারা বেদকে মানে না, ওখানে তো গেল। কিছু লোক আবার যাদের ওই তামসিক গুণটা বেশি, তারা গেল চারবাকে। দেখেন চারবাক কি বলতো, ভাই তোমার দেহ আছে, দেহতে ভোগ করো, ওই ঈশ্বর ফিশ্বর বলতে কিচ্ছু হয় না, ভোগ করো, যা ইচ্ছা তাই করো, নাচো, উলঙ্গ হয়ে নাচো, ভোগ করো, সুরাপান করো, যা ইচ্ছা তাই করো, যৌনতাতে লিপ্ত থাকো, যৌন সমাগমে যাও, কোনো সমস্যা নেই, ডু ইট ইয়োর সেলফ, DIY, যা মনে আসে করো, পাবে যাও, হ্যাঁ, তারপরে হচ্ছে তুমি পার্টিতে যাও, মদ গিলে পড়ে থাকো, ঠাকুরের মূর্তি লাথি মেরে ভেঙে ফেলো, সব কিছু করো, নো প্রবলেম। শুনতে খুব ভালো লাগতো, কি সুন্দর কথা বলছে, না এগুলা কোনো লাভ নেই করে, হ্যান না তেনা। সে তো দেখো তখনকার দিনে ব্রাহ্মণরা একটা এক্সপ্লয়টেশন করেছে, অবশ্যই তখন ভালো লাগতো, কিন্তু অ্যাকচুয়াল তো এগুলো খারাপ না। অ্যাকচুয়াল তো দর্শন ভালো জিনিস, দর্শন আমাদের বুদ্ধি খোলে, কিন্তু ওই যে তো বেশি স্ক্রিপচার নেই ওনাদের সম্বন্ধে। চারবাকের সম্বন্ধে বলা হয় চারু মানে হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি হচ্ছে ওনাদের গুরু। তো খুবই ইন্টারেস্টিং একটা লেকচার আমি নিয়ে আসবো এই চারবাকের থেকে, চারবাক সম্প্রদায়ের থেকে, সেটা আমাদের চ্যাপ্টারও রয়েছে। আর বৌদ্ধ জানোই কি, গৌতম বুদ্ধ আবিষ্কার করেছে, জৈন জানো
জৈনও তুমি জানো সম্প্রদায় কি, ওনারা হচ্ছে নরমপন্থী। নরমপন্থী মানে হচ্ছে ঠিক আছে বেদও ভালো, সব কিছুই ঠিক আছে, আমাদেরটাও আমরা বেদের থেকে টিচিংসটা উঠিয়েছি, কিন্তু আমাদের উপলব্ধিটা শান্তির পথে বাস। আর চরমপন্থী মানে কি, ভাঙো, মারো, কাটো, আলফাল কাজ করো, নিজের মনকে খুল্লা ছুট দিয়ে দাও, যা ইচ্ছা তাই করতে থাকো, বাস শেষ। মনে রাখবে যদি রুলসের মধ্যে তুমি না থাকো তা তুমি স্বাধীন না, তুমি পরাধীন। রুলসের মধ্যে থাকাটাই স্বাধীন, কারণ রুলস যদি না থাকে তখন মন যাচ্ছে তাই করতে চাইবে, এই মন তোমাকে নিয়ে ভটকাবে, খারাপ কাজ করাবে, এই মন তোমায় গিল্ট ফিলিং করাবে, এই মন তোমাকে মেরেও ফেলবে। সুসাইড কেন হচ্ছে, তো অনেক রকম আলোচনা রয়েছে, ঠিক আছে। তো সেমিস্টার 1-এর কোর্স কিন্তু লঞ্চড। ক্লাসটা যদি ভালো লাগে আগে কমেন্টে লিখে ফেলো, হ্যাঁ স্যার ক্লাসটা ভালো লেগেছে, যেগুলো বলেছেন আমি কনসেপ্টগুলো নিতে পেরেছি। আমি জানি সবার ক্লাসটা ভালো লাগবে না, সবার জন্য এই ক্লাসটা না। যাদের ব্রেন খুব কনজাস্টেড, ব্রেন খুব কি বলবো, ছেড়ে দাও, যাদের বুদ্ধি অল্প তাদের জন্য ক্লাসটা না। বুদ্ধি অল্প মানে বুদ্ধি অল্প কিন্তু, ঠিক আছে, তাদের নাম্বার অল্প না, বুদ্ধি অল্প, তার জন্য ক্লাসটা না। তারা তোমরা আইআইটিতে যাও, যা ইচ্ছা তাই করো, আমার দেখার দরকার নেই। এবার ক্লাসটা তাদের জন্যই যাদের বুদ্ধি এক্সপ্লোর করা যায়। তো সেমিস্টার 1-এ কিন্তু কোর্স লঞ্চ হয়ে গেছে, রেকর্ডের ক্লাস থাকবে, লাইভ ক্লাসেস থাকছে, হাই কোয়ালিটি নোটস তোমরা পাচ্ছ পিডিএফে, এক্সাম, মক টেস্ট সব কিছু থাকবে, লাইভ ডাউট সেশন থাকছে। ভাই আর কি লাগে, নতুন সিলেবাস অনুযায়ী সব পাঠ্যক্রম থাকবে, প্লাস সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইকটা করে ফেলো, শেয়ারটা করে ফেলো, কমেন্টটা কিন্তু করবে অবশ্যই। হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা কোথায় রয়েছে, ডেসক্রিপশনে রয়েছে, অনেকবার বলেছি, ঠিক আছে। আর থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য, ক্লাসে থাকার জন্য। ভালো লাগলে ক্লাসটাকে শেয়ার করবে, কারণ ক্লাস আমি শুধু স্টুডেন্টের জন্য বানাই না, ক্লাস আমি মানি সবার জন্য। যদি কেউ যদি ক্লাসটাকে দেখে, হ্যাঁ তার পরীক্ষা নেই তোমাদের মতো, তারা বা সেমিস্টার 1 হয়তো দেবে না, কিন্তু তাদের কিন্তু ক্লাসটা কাজে লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো। আর নেক্সট যে ভিডিওগুলো আসছে, যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, সব ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটা ভিডিও তোমাদের কিন্তু কাজেই লাগবে। অকাজের কোনো ভিডিও আমি কিন্তু বানাই না, অথবা বানানোর চেষ্টাও করি না, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে এই হাসি খুশি সব কিছু নিয়ে।